বন্ধুরা, ধৃত সঞ্জয় ফাইনালি মুখ খুলেছে সিবিআই এর কাছে। সমস্ত সত্য সিবিআইকে বলে ফেলেছে বন্ধুরা। কারণ সঞ্জয়কে জেলে উত্তম মধ্যম দেওয়া হয়েছে, সেটার জন্য সঞ্জয় হো হো করে সমস্ত কথা সিবিআইকে বলে ফেলেছে। চলো ভিডিওটা দেখো, সবটা জানতে পারবে যে সঞ্জয় কি বলল। মানে সঞ্জয়ের সাথে সন্দীপ ঘোষের কি সম্পর্ক, এমনকি এই ধর্ষণ বা খুনে কারা কারা জড়িত। চলো ভিডিওটা দেখো, পুরো ডিটেলসে জানতে পারবে। আরেকটা কথা বন্ধুরা, যেটা খুবই ইম্পর্টেন্ট, যে গতকালকে সিবিআই তিলোত্তমার বাবা মা, মানে মেয়েটির বাবা মাকে সাথে করে নিয়ে গেছিল সেই জায়গাটাতে যেখানে ক্রাইম হয়েছিল, মানে আরজি কোর হাসপাতালে। সেটা নিয়ে কি হলো, চলো ভিডিওটা দেখো, পুরো ডিটেলসে জানতে পারবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত বন্ধুরা। তো একটা তোমাদের কাছে আশা করি গুড নিউজ, বা বলতে পারো আমাদের সবার জন্য কিন্তু একটু হলেও আশ্বাস, যে ধৃত সঞ্জয় সমস্ত সত্য সিবিআইকে বলে ফেলেছে বন্ধুরা। প্রথমত তোমাদেরকে বলি যে আমি গতকালকে বলেছিলাম যে সঞ্জয়ের কিন্তু নার্কো টেস্ট হতে চলেছে, বা নার্কো টেস্ট করাবে। কিন্তু কথাটা হলো যে নার্কো টেস্ট সিবিআই করাতে চেয়েছিল, কেন করাতে চেয়েছিল, তাই না? এমনকি এই নার্কো টেস্টের জন্য ধৃত সঞ্জয় কিন্তু সেখানে কনসার্ন করেনি, মানে এই ব্যাপারটাতে সঞ্জয় কিন্তু রাজি হয়নি। তার আগে বলি, নার্কো টেস্ট নিয়ে বলছি, তার আগে বলি বন্ধুরা, যে প্রেসিডেন্সি জেলে সেখানে কিন্তু সিবিআই গেছিল, মানে ধৃত সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ বা বলতে পারো জেরা করতে। সেখানে বেশ কিছুক্ষণ, মানে বেশ কয়েক ঘন্টা কিন্তু সঞ্জয়কে সেই জেলে সিবিআই কিন্তু জেরা করেছিল। তার আগে যখন সিবিআই সেই জেলের মধ্যে ঢুকে, তখন কিন্তু সঞ্জয়কে দেখেই সিবিআই কিন্তু একটা কথা বলে ফেলেছে, যে দেখ, মানে সন্দীপ ঘোষ কিন্তু অ্যারেস্ট হয়ে গেছে, সে খুন আর ধর্ষণের মামলায় কিন্তু সে অ্যারেস্ট হয়েছে। বল এবার তুই সমস্ত সত্য কথা বল, কারণ সন্দীপ ঘোষ কিন্তু সমস্ত সত্য কথা বলে ফেলেছে। এবার তুই নিজে বাঁচতে যদি চাস, তাহলে সমস্ত সত্য কথা বলে ফেল। সেখানে সঞ্জয় ক্যাজুয়ালি উত্তর দিয়েছে, মানে পুরো গা ছাড়া উত্তর দিয়েছে, যে ও সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে, তাহলে আমার কি? এর মানে বুঝতে পারছো? সেখান থেকে কিন্তু এই সিবিআই অফিসারদের কিন্তু একটা বলতে পারো ক্লু, বা বলতে পারো সেখান থেকে আরও বেশি সন্দেহ হয় যে এই কথাটা এভাবে কেন বললো। তারপরে এই যে যখন প্রেসিডেন্সি জেলে বা জেলের ভিতরে যখন এই সঞ্জয়কে সিবিআই জিজ্ঞাসাবাদ করে, বা বলতে পারো যে অনেক রকমের প্রশ্ন, অনেক রকমের কথা সেখানে জিজ্ঞেস করে, তারপর এক এক করে যে এই সঞ্জয় উত্তর দিয়েছে, তার আগে সেখানে গেছিল গিয়ে সিবিআই। তোমাদেরকে বলি যে এই যে তিলোত্তমার যে গালে, যে চোয়ালের উপরে যে দাগ ছিল, যে বাইট মার্ক ছিল, সেটার যে বলতে পারো পুরোপুরি যাচাই করার জন্য এই যে সঞ্জয়ের যে দাঁতের বিভিন্ন পজিশনের যে নমুনা নেওয়া হয়েছে, তার সাথে লালারস নেওয়া হয়েছে, যাতে পুরো ব্যাপারটাকে আইডেন্টিফাই করা যায়। মানে ওই তিলোত্তমার গালে যে দাগটা আছে, সেই দাগটার সাথে এই সঞ্জয়ের যে সত্যি কি কামড়, বা সঞ্জয়ের কি সেটা সেই জায়গাটার যে দাগ সঞ্জয়ের দাঁতের সাথে কি ম্যাচ করা যাচ্ছে কি যাচ্ছে না, বা ম্যাচ হচ্ছে কি হচ্ছে না, সেটার জন্য কিন্তু সঞ্জয়ের বলতে পারো যে এই দাঁতের বিভিন্ন পজিশনের নমুনা, তার সাথে লালারস নেওয়া হয়েছে। তারপরে সঞ্জয়কে কিন্তু সেই জেলের মধ্যে উত্তম মধ্যম দেওয়া হয়েছে, আর সেখানে সঞ্জয় কিন্তু হ হ করতে সমস্ত কথা একের পর এক বলে ফেলে বন্ধুরা। এমনকি তোমাদেরকে বলি যে এই যে সঞ্জয় সমস্ত কথা বলে ফেলেছে, সেখানে কি বলেছে। সঞ্জয় প্রথমেও তো কিন্তু সঞ্জয়কে পলিগ্রাফ টেস্ট করা হয়, লাই ডিটেক্টর টেস্টটা করা হয়। সেই পলিগ্রাফ টেস্টে সঞ্জয় যেই কথাগুলো বলেছে, সেখানে প্রত্যেকটা প্রশ্নের পরিপ্রেক্ষিতে যেই উত্তরগুলো দিয়েছে, তার পদুত্তরে সঞ্জয় যে আজকে সন্দীপ ঘোষের কথা শোনার পর যে গা ছাড়া অ্যান্সার দিল, এমনকি তারপর যে সিবিআইয়ের যে ডাউট, যে এখান থেকে আমরা সঞ্জয়ের কাছ থেকে কিছু ক্লু পেতে পারি, সঞ্জয় আমাদের কাছ থেকে যে কিছু লুকানোর চেষ্টা করছে, একে উত্তম মধ্যম দিলে সমস্ত সত্যটা আমাদের সামনে বেরিয়ে আসবে। তার দরুন কিন্তু সিবিআই সেখানে বলতে পারো সেটা করা হয়েছে, উত্তম মধ্যম দেওয়া হয়েছে। এমনকি তার মাধ্যমে যে সমস্ত সত্য কথা একের পর এক সঞ্জয় বলেছে, সেটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। সঞ্জয় বলে ফেলেছে যে সন্দীপ ঘোষের সাথে সঞ্জয়ের অ্যাকচুয়ালি কী সম্পর্ক, এমনকি এই যে ধর্ষণ, খুন, রেপ,
সবটাই কারা কারা করেছে, মানে পুরো ইঙ্গিতপূর্ণভাবে সিবিআইয়ের কাছে কিন্তু সঞ্জয় বলে ফেলেছে বন্ধুরা। এবার কথাটা হলো যে সিবিআই এই যে কথাগুলো শুনেছে, তার সাথে ওই যে নার্সের যে ভিডিও, পুরো ব্যাপারটাকে নিয়ে সিবিআই কিন্তু পুরো কনফিউজ। তার সাথে সিবিআই কিন্তু পুরো ব্যাপারটাকে শিওর হওয়ার জন্য কারণ সঞ্জয়ের কথা মাফিক তো সিবিআই বলতে পারো যে একটা জায়গায় এসে স্থির হতে পারে না, বা সে যে স্ট্যাটাস জমা দেওয়ার আছে কোর্টে 17 তারিখে যে স্ট্যাটাস জমা দিবে, ফাইনাল রিপোর্ট যেটা কোর্টে জমা দেওয়ার আছে, সেখানে কিন্তু সে নাম সিলেক্ট করতে পারে না যে কারা কারা অপরাধী, কিন্তু তার জন্য পুরো ভেরিফাই বা বলতে পারো যাচাই করতে হবে। যার জন্য কিন্তু সিবিআই এই সঞ্জয়ের কথার পরিপ্রেক্ষিতে ওনারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমরা একবার নার্কো টেস্ট করে সঞ্জয়কে সিওরিটি হতে পারি, মানে পলিগ্রাফ টেস্ট যে অ্যান্সারগুলো দিয়েছে তার সাথে নার্কো টেস্টের যে মানে অ্যান্সার তার সাথে মানে পুরোপুরি ম্যাচ করে দেখতে চাই যে কথাগুলো আদৌ সত্য বলছে না পুরোটা বানিয়ে বলছে, বুঝতে পারলে। কিন্তু সঞ্জয় এই নার্কো টেস্টের জন্য সহমত দেয়নি, যার জন্য সেখানে আরও বেশি সিবিআইয়ের বলতে পারো যে সন্দেহ হয়েছে যে নিশ্চয়ই এই ছেলে কিছু না কিছু আমাদের কাছ থেকে লুকানোর চেষ্টা করছে, যার জন্য এই মানে নার্কো টেস্ট করতে রাজি হচ্ছে না। এমনকি শিয়ালদা কোর্টেও কিন্তু অ্যাপিল করা হয়েছে নার্কো টেস্টের জন্য, কিন্তু সেখানেও দুঃখের বিষয় যে সঞ্জয়কে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কি নার্কো টেস্টের জন্য রাজি, সেখানে কিন্তু সঞ্জয় রাজি হয়নি। তবে আমার মনে হচ্ছে বা এটা ডেফিনেটলি হবে, নার্কো টেস্ট করা হবে, কারণ সিবিআই এই যে 17 তারিখে ফাইনাল রিপোর্ট যে জমা দিবে সেখানে সিওরিটির জন্য এই নার্কো টেস্টটা মানে বলতে পারো যে মাস্ট, তাই না? যার জন্য সুপ্রিম কোর্টে যে এই যে স্ট্যাটাস জমা পড়বে সেখান থেকে এবার বলতে পারো যে সিবিআই অর্ডার নেবে, হ্যাঁ ফাইনাল বলবেন ঠিক আছে অর্ডার দিলাম, হয়তো সুপ্রিম কোর্ট থেকে অর্ডার দিবে যে ঠিক আছে লাস্ট বলতে পারো রেজাল্টের জন্য নার্কো টেস্ট করাই যাক, নার্কো টেস্ট সেখান থেকে অর্ডার দিবে, তারপর নার্কো টেস্ট হয়তো ওই দিনই হবে, তারপর ফাইনাল রেজাল্ট হয়তো ওই দিনই জমা হবে। এবার বলি তোমাদেরকে যে সন্দীপ ঘোষেরও কিন্তু নার্কো টেস্ট হওয়ার চান্স আছে, মানে সিবিআই কিন্তু সন্দীপ ঘোষেরও নার্কো টেস্ট করাতে চাইছেন, কারণ পুরো ব্যাপারটাকে আইডেন্টিফাই বা দুয়ে 4 করে মেলানোর জন্য ব্যাপারটাকে পুরো বলতে পারো শিওর একটা জায়গায় এসে দাঁড়ানোর জন্য ওনারা কিন্তু সন্দীপ ঘোষেরও নার্কো টেস্ট করাতে পারেন। আশা করি এই কথাটা শুনে হয়তো অনেকে রিল্যাক্স ফিল করছে যে সঞ্জয় ফাইনালি মুখ খুললো, মানে পুরোটা বলে দিয়েছে, কিন্তু এখন সেটাকে ডিসক্লোজ করা যাবে না, মানে সিবিআই যতটা বাইরে জানাতে চাই ততটাই কিন্তু আমরা বা আমি তোমাদের কাছে বললাম, বাকিটা রেজাল্টের পর মানে স্ট্যাটাস জমা দেওয়ার পর সবটা তো আমরা জানতেই পারবো, কিন্তু এখন ব্যাপারটাকে ক্লোজ রাখা হয়েছে যেহেতু ব্যাপারটা এখনও তদন্তের মধ্যে আছে বন্ধুরা। হ্যাঁ, এবার তোমাদের কাছে আসি যে মানে তিলক তোমার বাবা মাকে গতকালকে কিন্তু সিবিআই সেখানে আসে, হ্যাঁ 4টা নাগাদ, বিকেল 4টা নাগাদ সিবিআই তিলক তোমার বাড়িতে যায়, আর সেখানে তার বাবা মা সাথে কাকিমা তাদেরকে নিয়ে নিজের গাড়িতে মানে সিবিআই নিজের গাড়িতে নিয়ে সোজা যায় আরজি কর হাসপাতালে, মানে যেখানে ঘটনাটি ঘটে সেখানে যায়। এমনকি মানে এটা বলতে পারো যে এটা জানা যাচ্ছে যে তাদেরকে জিজ্ঞাসাবাদ কি করেছে, মানে এই যে একবার দুবার তিনবার বহুবার কিন্তু তিলক তোমার বাবা মার সাথে সিবিআই কিন্তু বলতে পারো জিজ্ঞাসাবাদ করেছেন, ওখানে এসেছেন বহুবার, তিলক তোমার বাড়িতে গেছেন, সেখানে গিয়ে ওর বাবা মাকে মানে মেয়েটির বাবা মাকে জিজ্ঞেস করা হয়, জিজ্ঞেস করে বাস সেখান থেকে তারা রিটার্ন চলে যায়। কিন্তু গতকালকে তাদেরকে সাথে করে নিয়ে গেছেন সেই ঘটনাস্থলে যেখানে ঘটনাটি ঘটেছিল, এমনকি তাদেরকে জিজ্ঞেস করা হয় যে আপনাকে এই ঘটনাটা ঘটার পর মানে আপনার মেয়ের এই যে ঘটনাটা ঘটেছে, এই যে ক্রাইম হয়েছে মেয়েটির সাথে, তো তারপর আপনাকে কে ফোন করেছিল, সেখানে ফোন করে আপনাকে কি বলে, এমনকি আপনি কটা নাগাদ হসপিটালে যান, আর হসপিটালে যাওয়ার পর কি হয়েছে, পুরো ব্যাপারটাকে জেনে এমনকি রাত্রিবেলা 8টা থেকে 8:30 নাগাদ আবার সিবিআইয়ের গাড়ি করে ওনাদেরকে বাড়ি অবধি ছেড়ে দেওয়া হয়। এমনকি সেখানে তখন কিন্তু সিবিআই অফিসাররা ছিলেন না, বা জাস্ট ড্রাইভার ছিল, তো বাড়ি অবধি ছেড়ে দেওয়া হয়। তো কথাটা হলো যে
এই যে সিবিআই বারবার মেয়েটির বাবা আর মাকে জিজ্ঞেস করছে, কেন করছে? কারণ এটা দিয়ে কিন্তু চতুর্থ দফায় সিবিআই কিন্তু তাদেরকে সাথে করে নিয়ে গেল সেই আরজি কর হাসপাতালে। নিশ্চয়ই সিবিআই এমন কিছু ক্লু পাচ্ছেন, বা সন্দীপ ঘোষ তথা সঞ্জয়, ধৃত সঞ্জয়ের কথা মতো এমনকি সেই 4 জন জুনিয়র ডাক্তার যারা মেয়েটির সাথে বলতে পারো যে ডিনার করেছিল, বা বলতে পারো ক্লাসমেট, একসাথে তারা পড়াশোনা করছিল বা ডাক্তার ছিল, তাই না? তো যারা ছিল তারা সহ এই জুনিয়র ডাক্তার সহ প্রত্যেকের কথা মতো বা বলতে পারো একটা নিশ্চয় ক্লু পাচ্ছে, যার জন্য বারবার কিন্তু তিলোত্তমার বাবা মাকে সিবিআই জিজ্ঞেস করছেন। কারণ ওনারা শিওর হতে পারছেন না, কোথাও না কোথাও ওনারা হয়তো 2-2 4 ব্যাপারটাকে ম্যাচ করাতে পারছে না বন্ধুরা, যার জন্য বারবার এই তদন্ত চলছে। এমনকি সেই যেই জায়গাটাতে ঘটনা ঘটেছিল, অ্যাকচুয়ালি সেমিনার হলে ঘটনাটা ঘটেছে সত্যি, না ঘটনাটা অন্য জায়গায় ঘটনা হয়েছে, না ব্যাপারটা আরও কিছু। কারণ অনেকটা জায়গা থেকে অনেক রকমের পুরো কনফিউজ হয়ে যাচ্ছে সিবিআইরা, যে এক একটা জিনিস এক এক রকমের আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, তদন্ত চলছে, তবে আমরা সাধারণ জনগণরা বা বলতে পারো তিলোত্তমার বাবা মা আমরা বিশ্বাস করি যে সিবিআই হয়তো আমাদেরকে সত্যি, হয়তো না ডেফিনেটলি ওনারা যেভাবে তদন্ত করছেন সেই পরিপ্রেক্ষিতে বলাই যেতে পারে যে ওনারা খুব শিগগির অপরাধীকে আমাদের সামনে নিয়ে আসবেন। আর যেখানে 17 তারিখে মঙ্গলবার এই যে জমা দেওয়ার ডেট আছে, তো অবশ্যই ওনারা ফাইনাল জমা দিবেন যে কারা কারা এই অপরাধীর লিস্টে রয়েছে। কারণ এখন সঞ্জয়ও কিন্তু সত্যটা বলে ফেলেছে। তাছাড়াও সঞ্জয় কিন্তু বুঝতে পেরেছে যে আমাকে বাঁচাতে হলে আমাকে সমস্ত সত্য কথাগুলো বলতে হবে। তারপরেও বলবো যে সিবিআই কিন্তু শিওর হতে পারছে না ওর কথার প্রত্যুত্তরে। জাস্ট ওনারা এই ব্যাপারটাকে নিয়ে পুরোপুরিভাবে যাচাই করে, পুরোপুরি ব্যাপারটাকে আইডেন্টিফাই করে তারপর ওনারা কিন্তু শিওর হবেন। এবার তোমাদেরকে বলি বন্ধুরা, যে জুনিয়র ডাক্তার, এই যে জুনিয়র ডাক্তাররা এই যে বেশ কয়েকদিন ধরে ওনারা যে প্রতিবাদ করছেন, ওনারা যে এই যে উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, তাই না? এই যে প্রতিবাদ, এই যে স্বর, এই যে কণ্ঠস্বর একটাই, সবার স্বর যে জাস্টিস ফর আরজি কর, এই যে প্রতিবাদ করছেন, তার প্রত্যুত্তরে ওনারা যে স্বাস্থ্য ভবনের সামনে যে বলতে পারো একটা বৈঠক, বা বলতে পারো ওনারা যে ধর্ণা দিয়েছিলেন, তো সেই ধর্ণাতে অবশেষে মুখ্যমন্ত্রী সেখানে এলেন। মুখ্যমন্ত্রী আসলেন, এমনকি সেখানে এসে মুখ্যমন্ত্রী কি করলেন, তাই না? মুখ্যমন্ত্রী সেখানে আসলেন। আর সেখানে আসাতে জুনিয়র ডাক্তারদের একটাই বক্তব্য ছিল যে আমাদের বলতে পারো অভিভাবকদের মতো, বা বলতে পারো যে মুখ্যমন্ত্রী ফাইনালি আমাদের ডাকে সাড়া দিয়েছেন, উনি এসছেন, আমরা সম্মান জানাই এবং আমরা চাই যে একটা আলোচনায় বসতে, মুখ্যমন্ত্রীর সাথে আমরা একটা আলোচনায় বসতে চাই, যেখানে ব্যাপারটাকে নিয়ে পুরো মিটমাট। তবে অবশ্যই আমাদের 5টা দাবি মুখ্যমন্ত্রীকে মানতে হবে, যে 5টা দাবি জুনিয়র ডাক্তাররা করেছেন। তো সেই 5টা দাবি নিয়ে আমরা আলোচনায় বসতে চাই, যেখানে উনি ডাকবেন, যখন ডাকবেন আমরা আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক সময় নেব, কিন্তু আমরা অবশ্যই সে আলোচনায় বসবো। এবার কথাটা হলো, আলোচনায় বসতে গিয়ে মমতা ব্যানার্জি আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী কি বললেন? উনি প্রথমতই বললেন যে আমি কিন্তু এখানে সিএম হয়ে আসিনি, আমি কিন্তু এখানে আপনাদের দিদি হয়ে এসেছি। একটা কথা বলি বন্ধুরা, জনগণ হিসাবে, যে সত্যি কি আমাদের সিএম মুখ্যমন্ত্রী সত্যি কি এই যে দিদি হয়ে বললেন না? আমরা তো অবশ্যই দিদি দিদি করেই বলি, তাই না? মুখ্যমন্ত্রীকে আমরা দিদি করেই বলি। তো এই যে দিদি উনি যে বললেন আপনাদের আমি দিদি হয়ে এসেছি, এই সময়টাতে যেখানে একটা বলতে পারো প্রতিবাদ চলছে, যেখানে আমাদের বিচার চাই, উই ডিমান্ড জাস্টিস, যেখানে এই জিনিসটা বা এই প্রতিবাদটা আমরা যেখানে এই স্লোগানটা নিয়ে আমরা একটা ঝড় তুলেছি, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী এসে যদি বলে যে আমি একজন দিদি হয়ে তোমাদের কাছে এসেছি, সত্যি কি দিদি হয়ে সেই জায়গাটাতে সভা পেয়েছে? ওখানে তো মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হয়ে আসা উচিত ছিল, যেখানে আমরা রাজ্যের অভিভাবক, রাজ্যের যে মন্ত্রী, তার কাছে আমরা নিজের কিছু দাবি রাখবো, জুনিয়র ডাক্তাররা দাবি রাখবেন, তার পরেও ওনারা কিন্তু ওই মুখ্যমন্ত্রীর কাছে দাবি করবেন যে আমরা জাস্টিস কবে পাবো। কারণ এই তিলোত্তমার ঘটনাটা ঘটা আজকে 34 দিন হয়ে গেল, তাই না? 34 দিন হয়ে যাওয়ার পরও এখনও অবধি আমরা ধৃত সঞ্জয় ছাড়া আর কোনো রকমের অপরাধী আমরা সামনে দেখতে পাচ্ছি না। সন্দীপ ঘোষ অ্যারেস্ট
ডেফিনেটলি হয়েছে, কিন্তু উনি দুর্নীতি মামলায় অ্যারেস্ট হয়েছেন, উনি কিন্তু খুন বা ধর্ষণ মামলায় কিন্তু অ্যারেস্ট হননি। তো আমরা জনগণ বা বলতে পারো জুনিয়র ডাক্তাররা বা তিলোত্তমার বাবা মা, আমরা সবাই কোথাও না কোথাও একটু হলেও নিরাশ হচ্ছি। তবে বিশ্বাস রাখছি যে সিবিআই আমাদেরকে অবশ্যই জাস্টিস দিবে, কিন্তু তারপরও আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কী আশা করব যে মুখ্যমন্ত্রী হয়ে, যিনি মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রী, যিনি স্বাস্থ্যমন্ত্রী, উনি আমাদের কাছে এসে বলবেন যে আমি একজন সাধারণ নাগরিক বা আমি একজন দিদি হয়ে তোমাদের কাছে এসছি, বলো তোমাদের বক্তব্য। এটা কি সত্যি মানান যায়? মানে মানান সহিত ব্যাপারটা? যাই হোক, দিদি বলেছেন যে আমি দিদি হয়ে আসলাম। তারপরে উনি বললেন যে হ্যাঁ, তারপরে বলল যে দিদি বললেন ভেবে দেখব, মানে এই যে দাবিগুলো ওনারা বলেছেন ভেবে দেখব, কাজে ফিরুন আপনারা। দিদি বললেন যদি আপনারা কাজে ফিরতে চান সহানুভূতির সাথে, আমি দাবিগুলো ভেবে দেখব। দিদি এটা বলেছেন, মানে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন। তারপরে উনি বলেছেন যদি কেউ দোষী যদি কেউ দোষী হন তবে শাস্তি অবশ্যই পাবেন। সিবিআইকে অনুরোধ করব দোষীদের অবশ্যই শাস্তি দেন। দিদি এই বক্তব্য রেখেছেন মানে জুনিয়র ডাক্তারদের কাছে। মানে ব্যাপারটা আলটিমেটলি কি হলো বন্ধুরা? মানে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে বলছি, হ্যাঁ, এখানে কোনো রকমের কোনো পার্টি না, জাস্ট একজন নাগরিক, একজন বলতে পারো যে একজন মেয়ে হয়ে বা একটা মেয়ের জন্য বা বলতে পারো নাগরিক হয়ে এই যে প্রতিবাদ, এই যে আমরা প্রত্যেকে চাই যে জাস্টিস চাই আমরা, তাই না? আগে বলতাম আমরা উই ওয়ান্ট জাস্টিস, এখন আমাদের মধ্যে একটা জেদ কাজ করছে যে না, আমরা উই ডিমান্ড জাস্টিস, মানে আমরা জাস্টিস চাই চাই চাই, এটা আমাদের অধিকার, তাই না? তো এই যে জাস্টিস, যার জন্য দিদি আমাদের মানে জুনিয়র ডাক্তারদের কাছে এসে এই কথাগুলো বললেন, এই কথাগুলো বলার কোনো মানে হয় যে যদি দোষী হয় তাহলে অবশ্যই শাস্তি পাবে। তাহলে এতদিনে এই ব্যাপারটা কি নতুনত্বের মধ্যে পড়লো? মানে সিবিআইয়ের মতো ইনকোয়ারি করছে, তারপরে বলতে পারো যে ওদিকে সন্দীপ ঘোষের মানে দুর্নীতি মামলায় অ্যারেস্ট হয়েছে, যেটার জন্য উনি জেল হেফাজতে আছে। তো ব্যাপারটা কি হলো? যাই হোক, আমি যতটা জানলাম তোমাদের কাছে সমস্ত সত্য তুলে দিলাম, তথ্যগুলো তুলে দিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে বলবে। আর একটা কথাই লেখো বন্ধুরা, উই ডিমান্ড জাস্টিস, আমরা জাস্টিস চাই, ইমিডিয়েট চাই, যত তাড়াতাড়ি হোক আমাদের মানে তিলোত্তমার অপরাধীদের শাস্তি হোক। চলো ভিডিওটি এখানে শেষ করলাম, টাটা।